আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমরা কিন্তু দেখো গতদিন কোনো একটি মৌলিক পদার্থের যে আপেক্ষিক আণবিক গুরুত্ব, সেই আপেক্ষিক আণবিক গুরুত্ব ডাল্টন এবং অ্যাভোগাড্রোর হাইপোথিসিসের সাহায্যে বের করেছিলাম। প্রথমে আমরা তার একটু রিভিশন দেখে নিতে পারি। আমরা কি করেছিলাম, একটি অনুপাতের অঙ্কের সাহায্য নিয়েছিলাম। অর্থাৎ ধরে নাও একটি অনুপাত দেওয়া আছে A:B এবং তার অনুপাত আমার জানা, এখানে 2:3 আমি ধরেছি। এবার এই দুটো অংশের মধ্যে আমার যদি একটির মান জানা থাকে, যেমন এ রাশিমালার মান কত 30 দেওয়া আছে, তাহলে আমি কি পাবো, অন্য একটি রাশিমালার মান পেয়ে যাব। অর্থাৎ A:B এর অনুপাতের সঙ্গে আমি এর মান 30, বি এর মান x ধরে যদি সমান করে দিই, সমান করে যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখো আমি এই 45 অর্থাৎ এর মানটা কিন্তু, এই x এর মানটা কিন্তু, আননোন অংশের মানটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো ঠিক এই অনুপাতের অঙ্কেরই কিন্তু আমরা কি করেছিলাম, সাহায্য নিয়েছিলাম। আমরা কি করেছিলাম দেখো, আমরা প্রথমে বাষ্পঘনত্বের একটি অনুপাত নির্ণয় করেছিলাম। অর্থাৎ এই যে বাষ্পঘনত্ব x, সেটি আমরা কোন দিকে, বাঁ দিকে লিখেছিলাম। এবার বাষ্পঘনত্বের অনুপাত কিন্তু যে ক্যালকুলেশন করে আমরা নির্ণয় করেছিলাম, এরপরে বাষ্পঘনত্বের রাশিমালাকে আমরা স্টেপ বাই স্টেপ অন্য একটি নতুন রাশিমালাতে পরিণত করেছিলাম। কিভাবে অন্য একটি রাশিমালাতে পরিণত করেছিলাম? অ্যাভোগাড্রোর হাইপোথিসিসের সাহায্যে এবং হাইড্রোজেনের যে পারমাণবিক ভর, সেই পারমাণবিক ভরকে ডাল্টনের নিয়ম অনুসারে 1 ধরে। তাহলে বাষ্পঘনত্বের রাশিমালায় আমরা কি করেছিলাম, এই অ্যাভোগাড্রো হাইপোথিসিস এবং হাইড্রোজেনের যে অ্যাটমিক মাস, সেটি 1 ধরে এটি অ্যাপ্লাই করে এখানে দেখো একটি নতুন রাশিমালা কিন্তু আমরা কি করেছি, তৈরি করেছি। সেটি কি, একটি অণুর ভর ডিভাইডেড বাই একটি হাইড্রোজেন অণুর ভর। এবার একটি হাইড্রোজেন অণুর ভর দেখো, এই অ্যাটমিক মাস 1 অর্থাৎ ডাল্টন যেটি বলেছিলেন, সেটি 1 ধরে এখানে কত পেয়েছি, আমি 2 পেয়েছি। তাহলে বাঁ দিকে আমি দেখো এই সমান চিহ্নের বাঁ দিকে এবার বাষ্পঘনত্বের মান লিখে দিয়েছি, যেটা আমরা প্র্যাকটিক্যালি হিসেব করে পেয়েছি। আর ডান দিকে এই অ্যাভোগাড্রো হাইপোথিসিস এবং হাইড্রোজেন অ্যাটমিক মাস 1 ধরে একটি নতুন রাশিমালা পেয়েছি, সেটি কিন্তু এখানে আমরা বাঁ দিকে বসিয়ে দিয়েছি। সেটি কত, একটি অণুর ভর ডিভাইডেড বাই 2। এবং এই দুটোকে যখন আমি সমান করে দিয়েছি, সমান করে দেওয়ার পরে আমরা দেখো একটি অণুর ভর সেটি কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে সেটি কি হচ্ছে, একটি অণুর ভর সমান সমান 2 × x। এভাবে কিন্তু আমরা গতদিন কি করেছিলাম, আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব, মূলত সেই বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্বের সাহায্যে আমরা কোনো একটি পরমাণুর যে একটি অণুর ভর, সেই একটি অণুর ভর কিন্তু আমরা কি করেছিলাম, নির্ণয় করেছিলাম। ঠিক এইখান থেকে কিন্তু আমাদের আজকের পরবর্তী আলোচনা শুরু। আমরা তাহলে কিন্তু এই বাষ্প ঘনত্বের এই যে রাশিমালা, এটাকে ব্যবহার করে আমরা বিভিন্ন পরমাণুর যে আণবিক গুরুত্ব, সেই আণবিক গুরুত্ব কিন্তু নির্ণয় করেছিলাম। ঠিক যেমন বাষ্প ঘনত্ব অক্সিজেনের কত বেরিয়েছিল, 16, এবং এর আণবিক গুরুত্ব তাহলে কত হবে, 32। একই রকমভাবে নাইট্রোজেনের যে বাষ্প ঘনত্ব, সেটি কত, 14, এবং এক্ষেত্রে তাহলে নাইট্রোজেনের যে আণবিক গুরুত্ব, সেটি কত বেরিয়েছে, 28। আবার অ্যাভোগাড্রো বলেছিলেন যে নিষ্ক্রিয় গ্যাস ছাড়া যে অন্যান্য গ্যাসগুলো রয়েছে, সেগুলো দ্বিপারমাণবিক। তাহলে একটি পরমাণুর ভর কত, কি করে নির্ণয় করব? অক্সিজেনের যে আণবিক গুরুত্ব 32 বেরিয়েছে, তাকে আমরা তার যে দুটো পরমাণু, সেই দুটো পরমাণু দিয়ে কী করে দেব, ভাগ করে দেব। তাহলে এখানে দেখো, একে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এর একটি পরমাণুর যে ভর, সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, সেটি কত, 16। একই রকমভাবে নাইট্রোজেনের 28কেও যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে এক্ষেত্রে এর পারমাণবিক গুরুত্ব পেয়ে যাচ্ছি আমরা 14। এবার এখানে কিন্তু একটা খুব সুন্দর দৃশ্যমান একটা জিনিস রয়েছে। সেই দৃশ্যমান জিনিস কি দেখো, হাইড্রোজেনের একটি পরমাণুর ভর আমরা কত ধরেছি, 1 ধরেছি। এক্ষেত্রে অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব কত পেয়েছি, 16 পেয়েছি। নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব কত পেয়েছি, 14 পেয়েছি। তার মানে দেখো, এক্ষেত্রে হাইড্রোজেনের একটি পরমাণুর সঙ্গে
যদি আমি এই অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব বা অক্সিজেনের একটি পরমাণুর ভর তুলনা করি, তাহলে কিন্তু এটি কি হাইড্রোজেনের একটি পরমাণুর তুলনায় 16 গুণ অক্সিজেনের ক্ষেত্রে, এবং নাইট্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর তুলনায় 14 গুণ পারমাণবিক গুরুত্ব, তাই না? তাহলে একইভাবে যদি কোনো মৌল ধরে নাও এ হয়, এ মৌলের ক্ষেত্রে যদি পারমাণবিক গুরুত্ব যদি এক্স হয়, তাহলে এটি কি হবে? হাইড্রোজেনের তুলনায় কত গুণ হবে? এক্স গুণ হবে। তাহলে এইখান থেকেই কিন্তু একটি স্কেলের প্রবর্তন করেন, এবং সেই স্কেলটির নাম হচ্ছে তোমার হাইড্রোজেন স্কেল। অর্থাৎ হাইড্রোজেনকে তুলনা করে আমরা কিন্তু কি করছি? একটি পরমাণুর যে ভর, সেই পরমাণুর ভর কিন্তু নির্ণয় করছি। এবং সেক্ষেত্রে দেখো সংজ্ঞাতে কি বলা হচ্ছে, যে কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ, সেই তুলনামূলক সংখ্যাটিকে কি বলা হচ্ছে? উক্ত মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে যদি কোনো মৌলের, ধরে নাও বি মৌলের, যদি হাইড্রোজেন পরমাণুর তুলনায় ওয়াই গুণ হয়, বি মৌলের যে পারমাণবিক গুরুত্ব সেটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় যদি ওয়াই গুণ হয়, তাহলে তার পারমাণবিক গুরুত্ব কত হবে? অবশ্যই ওয়াই হবে। এবং এই ধারণা অনুসারে কিন্তু আমরা কি পাই? হাইড্রোজেন স্কেলের ধারণা পাই। এবং হাইড্রোজেনকে ধরে আমরা বিভিন্ন যে পরমাণু, সেই পরমাণুর ভর নির্ণয় করতে পারি। অর্থাৎ ফাইনালি কি দাঁড়াচ্ছে? হাইড্রোজেনের পরমাণুর তুলনায় কোন একটি মৌলের পরমাণুর ভর যত গুণ, সেটি হচ্ছে কিন্তু সেই মৌলের পারমাণবিক গুরুত্ব। ওকে? কিন্তু দেখো এখানে একটু খুব বড়সড় একটা প্রবলেম আছে। কি প্রবলেম? দেখো, ধরে নাও কোনো একটি পরমাণুর ভর সেটি হচ্ছে 50, ওকে, এবং একটি ধরে নেওয়া হয়েছে, এবং এর প্রকৃত যে পরমাণুর ভর সেটি 50.2। তাহলে ধরে নেওয়া হয়েছে কত? 50, এবং এর প্রকৃত পরমাণুর ভর যেটা আছে সেটি হচ্ছে 50.2। তাহলে এই দুটোর মধ্যে যে ত্রুটি, সেই ত্রুটির পরিমাণ কত? দেখো, আমরা ধরে নেওয়া আর অ্যাকচুয়াল, এই দুটোর মধ্যে কত ত্রুটি তৈরি হয়েছে? 0.2 এর ত্রুটি তৈরি হয়েছে। এবার যদি আমরা এখান থেকে শতকরা ত্রুটি বের করি, দেখো শতকরা ত্রুটি, তাহলে আমরা কি লিখব? দেখো শতকরা ত্রুটি, তাহলে আমরা কি লিখব? দেখো 50 আমি যেটা ধরে নিয়েছি, সেক্ষেত্রে ত্রুটির পরিমাণ কত? 0.2। তাহলে 100তে কত? গুণ 100, তার মানে এটা বেরোচ্ছে 50 দুগুণে 100, অর্থাৎ 0.4%। তাহলে এক্ষেত্রে দেখো, আমি যে 50-এর সাপেক্ষে যে ত্রুটি আমরা বের করেছি, সেই ত্রুটির পরিমাণ কিন্তু 0.4%। অপরদিকে দেখো, আমরা যদি খুবই হালকা মৌল ধরে নিই, এটি তো মূলত ভারী মৌল না, এর পারমাণবিক ভর যেহেতু 50, তার মানে এটি ভারী। কিন্তু খুবই হালকা একটা মৌল, ধরে নাও হাইড্রোজেন যদি আমরা ধরে নিই, সেক্ষেত্রে তার যে পরমাণুর ভর সেটি আমরা 1 ধরে নিয়েছি, কিন্তু ধরে নিচ্ছি এর প্রকৃত ভর ধরে নাও 1.2, ওকে। এবার তাহলে এর যে ধরে নেওয়া ভর সেটি হচ্ছে 1, এবং এর যে প্রকৃত ভর সেটি হচ্ছে কি 1.2। তাহলে এক্ষেত্রে যে ত্রুটির পরিমাণ সেটি কত? 0.2। এবার যদি এখান থেকে আমরা ত্রুটি নির্ণয় করি, দেখো তাহলে কত বেরোবে? একই হচ্ছে ত্রুটি কত? 0.2। একে ত্রুটি হচ্ছে 0.2, তাহলে 100তে ত্রুটি কত? গুণ করে দিতে হবে 100, অর্থাৎ একে আমার ত্রুটি কত? 0.2, তাহলে 100তে ত্রুটি কত? গুণ 100, অর্থাৎ এখানে বেরোচ্ছে কত? দেখো 20%। দেখো এখানে ত্রুটির পরিমাণ কত বেরোচ্ছে? 20%। অর্থাৎ এখানে দেখো এই জিনিসটা স্পষ্ট বোঝা যাচ্ছে, যদি একটা হালকা মৌল হয়, খুবই একটা হালকা মৌল, সেটি পরিমাপ করতে যেয়ে যদি আমাদের সামান্যতম ত্রুটিও হয়, সেটিও কিন্তু একটা বড় ত্রুটি, তাই না? যেহেতু এর নিজের
যে ভর, সেই ভরই কিন্তু খুবই নগণ্য। তার জন্য এই নগণ্য ভরের সাপেক্ষে যদি আবার ত্রুটি হয় এই 0.2 মতো, তাহলে কিন্তু এক্ষেত্রে এর ভরের ত্রুটি কিন্তু অনেকটা, দেখো 20% মতো দাঁড়াচ্ছে। কিন্তু তুলনামূলকভাবে যদি একটি ভারী মৌল ধরি, ধরে নাও একটি 50 ধরা হয়েছে, একটি এ মৌল বা বি মৌল, এবং এর ত্রুটি দেখো 0.2 বেরিয়েছে, কিন্তু এর শতকরা ত্রুটির পরিমাণ কত? মাত্র 0.4%। তাহলে ভারী মৌলের সাপেক্ষে যদি আমার সামান্যতম ত্রুটি হয় 0.1, 0.2, 0.008, তাহলে কিন্তু সেই ত্রুটিটা কিন্তু অনেকটা কম ত্রুটি। কিন্তু হালকা মৌলের সাপেক্ষে যদি আমার 0.1, 0.2 সেইগুলো ত্রুটি হয়, তাহলে কিন্তু সেই ত্রুটিটা কিন্তু অনেকটা বড় ত্রুটি, তাই না? তাহলে এই কারণের জন্য কিন্তু দেখো পরবর্তী সময় এই যে হাইড্রোজেন স্কেল, এই হাইড্রোজেন স্কেলটা কিন্তু পরবর্তী সময়ে পরিত্যক্ত হয়েছে, এবং এর তুলনায় আমরা কি বেছে নিয়েছি? এর তুলনায় আমরা বেছে নিয়েছি অক্সিজেন স্কেল। কারণ অক্সিজেনের ভর হাইড্রোজেনের ভরের তুলনায় কিন্তু অনেকটা বেশি। এবার যেহেতু অক্সিজেনের ভর হাইড্রোজেনের ভরের তুলনায় বেশি, তার জন্য এখান থেকে যদি আমরা কোনো কারো ধরে নাও ভর বের করি, তাহলে সেটা কিন্তু অ্যাকুরেট হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটা বেশি। ওকে, দ্বিতীয়ত যে মুখ্য কারণ সেটি হচ্ছে দেখো হাইড্রোজেন কিন্তু সবার সঙ্গে যৌগ তৈরি করে না, অনেকের সঙ্গে হাইড্রোজেন যৌগ তৈরি করে না, কিন্তু অক্সিজেন মোটামুটিভাবে প্রচুর পরিমাণ পদার্থ রয়েছে তখনকার সময়ে যে আবিষ্কৃত হয়েছিল, সবার সঙ্গেই প্রায় কি যৌগ তৈরি করে। এই কারণের জন্য অক্সিজেনকে ধরা কিন্তু অনেকটা বেশি সুবিধাজনক। নাম্বার 3, আরেকটা যে মেইন কারণ রয়েছে সেটি হচ্ছে হাইড্রোজেন স্কেলে যে পারমাণবিক আমরা ভর পাই, হাইড্রোজেন স্কেলে যে পারমাণবিক ভর পাওয়া যায়, সেটি অধিকাংশ ক্ষেত্রে কি হয়, তোমার ভগ্নাংশ হয়। ওকে, কিন্তু অক্সিজেন স্কেল ব্যবহার করে আমরা যে সমস্ত পারমাণবিক ভর পেয়ে থাকি সেগুলো অবশ্যই হয় কি পূর্ণ সংখ্যায়, এবং এটা আমাদের হিসেবের ক্ষেত্রে কি হয় অত্যন্ত সুবিধাজনক। তাহলে এই সমস্ত কারণের জন্য আমরা কিন্তু পরবর্তী সময়ে হাইড্রোজেন স্কেল ব্যবহার না করে আমরা কি স্কেল ব্যবহার করি? সেটা হচ্ছে কি তুলনামূলকভাবে হাইড্রোজেনের তুলনায় ভারী স্কেল, সেটা হচ্ছে কি অক্সিজেন স্কেল। তাহলে দেখো এক্ষেত্রে আমরা নতুন একটি স্কেল কিন্তু পেয়ে গেলাম, এবং এই স্কেলটির নাম কি? অক্সিজেন স্কেল। তাহলে অক্সিজেন স্কেলে কি বলা হয়েছে দেখো, যে কোনো মৌলের একটি পরমাণু একটি অক্সিজেন পরমাণুর ভরের 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে উক্ত মৌলের পারমাণবিক ভর বলে। এবার একটা কিন্তু প্রশ্ন থেকে যায় যে কেন আমরা এখানে 1/16 করব? হাইড্রোজেন স্কেল বলার সময় তো আমরা ডাইরেক্ট কি বলছিলাম, হাইড্রোজেনের একটি পরমাণুর তুলনায় যত গুণ ভারী। সেক্ষেত্রে তো আমাদের এরকম কোনো সংখ্যা আসছিল না। দেখো এর অন্যতম কারণ হচ্ছে হাইড্রোজেনের যে ভর আমরা পেয়েছিলাম বা ধরেছিলাম, সেটি কিন্তু অলরেডি 1ই ধরেছিলাম। এবার দেখো এটা যদি অক্সিজেনের ক্ষেত্রে হয়, তাহলে অক্সিজেন স্কেলে আমরা জানি নাইট্রোজেনের ভর কত? নাইট্রোজেনের ভর 14। এবার অক্সিজেনের নিজের যদি পরমাণুর ভর আমি 16 ধরি, তাহলে এই যে নাইট্রোজেনের পরমাণুর ভর 14 বেরিয়েছে, এটা কি 16-র 14 গুণ? এটা কিন্তু 16-র 14 গুণ নয়। অর্থাৎ এখানে আমাদের কি করতে হয়, এখানে যেহেতু হাইড্রোজেনের 1 একক দেওয়া ছিল, তার জন্য এখানে কিন্তু নতুন করে আর কিছু করার প্রয়োজন পড়েনি। কিন্তু যেহেতু এখানে দেখো অক্সিজেনের 16 দেওয়া আছে পারমাণবিক ভর, এই কারণের জন্য একে প্রথমে কিন্তু আমাকে 1 এককে নিয়ে যেতে হবে। অর্থাৎ এটা যদি আমি এইটা করে দেখো 16 গুণ 1/16, তাহলে দেখো এটা কি 1 এককে পৌঁছে যাচ্ছে। এবং এর তুলনায় যদি বলা হয় যে এর তুলনায় এটা কত গুণ, দেখো 14 গুণ, এবং আমরা পেয়ে যাচ্ছি কি নাইট্রোজেনের দেখো প্রকৃত ভর, নাইট্রোজেন পরমাণুর যে প্রকৃত ভর সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, বা আপেক্ষিক ভর আর কি, যেটা প্রকৃত ভর নয় আপেক্ষিক ভর, সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ অক্সিজেন যেহেতু 16, তার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, 16 থেকে 1 এককে নিয়ে যেতে হবে। তার জন্য আমরা কি করব, 16 × 1/16। এবার দেখো এই অংশের তুলনায় যত গুণ দাঁড়াচ্ছে, এই অংশের তুলনায় যত গুণ দাঁড়াবে সেটাই হবে ওই মৌলের পরমাণুর ভর, তাই না?
এখানে যদি কোনো একটি মৌলের পরমাণুর ভর এক্স গুণ দাঁড়ায়, তাহলে সেই পরমাণুর পারমাণবিক ভরও কিন্তু কত হবে, এক্স হবে। কার তুলনায়? 1/16 অংশের তুলনায় কিন্তু। ঠিক আছে, 16 ইন্টু 1/16 অংশের তুলনায়। এই কারণের জন্য বলা হচ্ছে, দেখো বারবার করে, যে কোনো মৌলের একটি পরমাণু একটি অক্সিজেন পরমাণুর ভরের, একটি অক্সিজেন পরমাণুর ভর কত, 16, এবং এর অংশের তুলনায় অর্থাৎ 1/60 অংশ করব, তার তুলনায় 16 ইন্টু 1/16 করব, তার তুলনায় যত গুণ ভারী হবে সেই তুলনামূলক সংখ্যাটিকে দেখো আমরা কি বলবো, ওই মৌলের পারমাণবিক ভর। ওকে, তাহলে আমাকে কি করতে হচ্ছে, দেখো অবশ্যই 16 এর সঙ্গে 1/16 করতে হচ্ছে। এক্ষেত্রে একটা জিনিস বলে দেওয়া ভালো, এই যে হাইড্রোজেন স্কেল এবং অক্সিজেন স্কেল, এই দুটো স্কেল কিন্তু মূলত 1800 থেকে 1900 বা 1950 এই পর্যন্ত কিন্তু অনেকটা বেশি অ্যাপ্লিকেবল ছিল। কিন্তু যখন আমাদের কার্বন আবিষ্কার হয়েছে এবং কার্বনের আইসোটোপ আবিষ্কার হয়েছে 1920 থেকে 30-এর মধ্যে, ঠিক সেই সময় কিন্তু আমরা এখানে এই অক্সিজেন এবং হাইড্রোজেন স্কেল, এই দুটো স্কেলকেই কিন্তু কি করেছি, ত্যাক্ত করেছি। এবং মূলত আমরা বলতে পারি যে বিংশ শতকে সবথেকে স্ট্যান্ডার্ড যে স্কেল ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু অবশ্যই অক্সিজেন স্কেল এবং হাইড্রোজেন স্কেল নয়, সেটা অবশ্যই কিন্তু কার্বন স্কেল। অর্থাৎ আমরা যে আধুনিক এসআই পদ্ধতিতে যে স্কেল আমরা ব্যবহার করি সেটি কিন্তু কার্বন স্কেল। পরবর্তী সময়ে এই অক্সিজেন স্কেলও কিন্তু আমরা কি করেছি, অ্যাভয়েড করেছি। তাহলে দেখো আমাদের সবথেকে আধুনিকতম যে সংজ্ঞাটি দাঁড়াচ্ছে কোনো একটি পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে কার্বন স্কেলের মাধ্যমে। দেখো এখানে কি বলা হয়েছে, কোনো মৌলের একটি পরমাণু একটি কার্বন 12, অর্থাৎ কার্বনের তো অনেকগুলো আইসোটোপ আছে, তার মধ্যে 12 ভরের যে পরমাণু, সেই 12 ভরের আইসোটোপের কথা এখানে কিন্তু বলা হচ্ছে। তো একটি কার্বনের 12 ভরের পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশ, দেখো যেহেতু কার্বনের এখানে ভর 12, তার জন্য এখানে কিন্তু কি করে নেওয়া হচ্ছে, এক অংশ বের করার জন্য 1/12 দ্বারা সেই 12কে কিন্তু কি করে দেওয়া হচ্ছে, দেখো ভাগ করে দেওয়া হচ্ছে, গুণ করে দেওয়া হচ্ছে। তাহলে 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাকে আমরা কি বলছি, মৌলের পারমাণবিক ভর। তাহলে এভাবে দেখো আমরা বাষ্প ঘনত্বকে প্রথমে ব্যবহার করে বা আপেক্ষিক ঘনত্বকে ব্যবহার করে আমরা কি করেছি, হাইড্রোজেন এবং অক্সিজেন স্কেলের মাধ্যমে আমরা পারমাণবিক ভর বের করেছি, এবং পরবর্তীতে আমরা কার্বন স্কেল, আধুনিকতম যে স্কেল, সেই কার্বন স্কেল ব্যবহার করেও কিন্তু তুলনামূলকভাবে আমরা কি বের করেছি, বিভিন্ন মৌলের পারমাণবিক ভর। একই রকমভাবে কিন্তু আমরা আণবিক ভরও কিন্তু নির্ণয় করতে পারি। যেমন এক্ষেত্রে দেখো বলা হয়েছে কার্বন স্কেলের মাধ্যমে, শুধুমাত্র একটি স্কেলের মাধ্যমে আমরা এখানে পড়ে নেব, অর্থাৎ সমস্ত কিছু একই। অর্থাৎ এখানে পরমাণুর জায়গায় শুধুমাত্র কি ব্যবহৃত হবে, অণু শব্দটি ব্যবহৃত হবে। তো এখানে কি বলেছে দেখো, কোনো মৌল বা যৌগের, অর্থাৎ এখানে অণু তো দু ধরনেরই হতে পারে, মৌলিক অণু হতে পারে, যৌগিক অণু হতে পারে। যেমন মৌলিক অণু তোমার নাইট্রোজেন এবং যৌগিক অণু কত, কার্বন ডাই অক্সাইড। তো এখানে মৌল বা যৌগ যে কারোরই অণু হতে পারে, তো এই জন্য এখানে বলা হচ্ছে মৌলিক অথবা যৌগিক। তো কোনো মৌল ও যৌগের একটি অণু একটি C12, অর্থাৎ এখানে কিন্তু কার্বনের 12 আইসোটোপ নেওয়া হচ্ছে, তার যে ভর, C12 আইসোটোপের যে ভর, তার 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাটিকে বলা হচ্ছে কি, উক্ত মৌল অথবা যৌগের আণবিক ভর। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা আণবিক ভরের যে সংজ্ঞা সেটিও কিন্তু কার্বন স্কেলের মাধ্যমে একবারে পড়ে নিলাম। এক্ষেত্রে আর বেশি সময় আমরা অপচয় করলাম না। তাহলে এতক্ষণ ধরে কিন্তু আমরা তুলনামূলকভাবে, আপেক্ষিকভাবে যে আণবিক ভর এবং এর সঙ্গে সঙ্গে যে পারমাণবিক ভর, সেই পারমাণবিক ভর কিন্তু আমরা কি করলাম, নির্ণয় করলাম বাষ্প ঘনত্ব এবং অন্যান্য যে অ্যাপ্লিকেশন তার মাধ্যমে। তাহলে দেখো এখানে আণবিক এবং পারমাণবিক ভর যেগুলো বেরোলো আমাদের, ধরে নাও নাইট্রোজেনের ক্ষেত্রে কত বেরোলো, আণবিক 28, পারমাণবিক বেরোলো 14, অক্সিজেনের ক্ষেত্রে
আণবিক বেরোলো 32, পারমাণবিক বেরোলো 16। তো এইগুলো মূলত কি করছি আমরা, দুটি যে ভর সেই ভরের মধ্যে তুলনা করছি। দেখো বারবার করে তুলনামূলক। আমরা একদম ফার্স্ট যেটা তুলনা করেছিলাম হাইড্রোজেন স্কেলে দেখো সেটা কি, হাইড্রোজেন স্কেলে কী করেছিলাম, হাইড্রোজেনের ভরের সঙ্গে তুলনা করেছিলাম যে হাইড্রোজেন ভরের তুলনায় কত গুণ ভারী। এবং অক্সিজেন স্কেলে কী করেছিলাম, অক্সিজেনের তুলনায় কত গুণ ভারী, অক্সিজেন 1/16 অংশের তুলনায়। ঠিক একই রকমভাবে আমরা কি করছি, কার্বনের ক্ষেত্রে কি করছি, কার্বনের C12 যে আইসোটোপ রয়েছে তার তুলনায় কত গুণ ভারী। তাহলে আমরা এখানে কিন্তু বারবার করে কি করছি, এই যে সংখ্যাগুলো আমরা বের করলাম, এই সংখ্যাগুলো কিন্তু কি করলাম, একটা ভরের সঙ্গে আরেকটা ভর তুলনা করে কিন্তু বের করলাম। এবং যেহেতু এদেরকে আমরা তুলনা করে বের করেছি, তার জন্য এই ধরনের যে আণবিক ভর বা পারমাণবিক ভর আমরা বের করেছি, এদের কিন্তু কোনো রকম একক নেই, কোনো রকম কিন্তু একক নেই। ঠিক আছে, কিন্তু এখানে একটা প্রশ্ন আসে যে আমি দ্বিতীয় যে এর আগের অংশে বলেছিলাম, এর আগের যে অংশ আমি আলোচনা করছিলাম সেখানে আমি বলেছিলাম যে এর একক অনেক সময় আমরা AMU হিসেবে ব্যবহার করি। ঠিক আছে, দেখো এখানে একটা ফ্যাক্টর রয়েছে। কি ফ্যাক্টর আছে দেখো, তোমাদের যদি বলা হয় যে 2কে তুমি গ্রামে প্রকাশ করো অথবা 3কে তুমি লিটারে প্রকাশ করো, তাহলে কিন্তু তুমি দেখো এইগুলোকে গ্রামে বা লিটারে তুমি প্রকাশ করতে পারবে না, অর্থাৎ রূপান্তর করতে পারবে না। আমি এখানে রূপান্তরের কথা বলছি, এখানে গ্রামের প্রকাশ নয়, সরি, রূপান্তর। অর্থাৎ 2কে তুমি গ্রামে রূপান্তরিত করো, 3কে তুমি লিটারে রূপান্তরিত করো, তাহলে কিন্তু পারবে না। এবার কোশ্চেনটা হচ্ছে কেন পারবো না? কারণটা হচ্ছে দেখো, যদি তোমাকে আমি বলতাম 2 কেজি, তাহলে কিন্তু তুমি কি পারতে, 2 কেজিকে গ্রামে তুমি রূপান্তরিত করতে পারতে। আমি যদি বলতাম এখানে 3 সিসি বা অন্য কিছু, বা 3 সিসি কিউবিক সেন্টিমিটার বলতাম, তাহলে কিন্তু সেটাকে তুমি লিটারে কনভার্ট করতে পারতে। অর্থাৎ আমরা একটা একক থেকে অন্য এককে কনভার্সন করতে পারি। কিন্তু যাদের দেখো এককই নেই, আমি যদি এখান থেকে দেখো এই কেজিগুলোকে যদি এখান থেকে হাটিয়ে দিই, তো এটা কি হয়ে গেছে, এককলেস হয়ে গেছে। তো ইউনিটলেস কোনো একটি অংশকে আমরা কি করে গ্রামে বা লিটারে বা অন্য কোনো ইউনিটে প্রকাশ করতে পারবো, অন্য কোনো এককে কি করে রূপান্তরিত করতে পারবো? কারণ আমি তো জানিই না এটা কি এককে রয়েছে। আমি যদি 1 সেন্টিমিটার জানি, তাহলেও তো এটাকে কি করতে পারবো, আমি 1 মিটারে নিয়ে যেতে পারবো, মানে কত মিটার হবে সেটাতে নিয়ে যেতে পারবো। কিন্তু আমি জানি না এখানে কত এক্স, কি এক্স ধরে নাও সেন্টিমিটার না মিলিমিটারে, আমি কিছু জানি না, তাহলে এটাকে আমরা কি করে মিটারে নিয়ে যাব? এটা তো সম্ভব নয়। অর্থাৎ আমাদের যদি এই যে পারমাণবিক ভর বেরোলো, এই পারমাণবিক ভরগুলোকে যদি আমার গ্রাম বা অন্য কিছুতে রূপান্তর করতে হয়, তাহলে কিন্তু আমরা এটাকে রূপান্তরিত করতে পারবো না। ঠিক আছে, তাহলে এটা কি একটি সংখ্যা মাত্র। এই কারণের জন্য দেখো, এদেরকে এককে কনভার্ট করার জন্য এই যে পারমাণবিক ভর, এই পারমাণবিক ভরকে আমরা একটি নতুন একক দেওয়ার জন্য বিজ্ঞানীরা কি করেছেন, এই পারমাণবিক ভরের সংজ্ঞাটি একটু পরিবর্তন করে এখানে নতুন একটি শব্দ এখানে এনেছে, সেটা হচ্ছে কি AMU, অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট। ওকে, AMU। তাহলে দেখো এখানে মূলত কি করা হচ্ছে, যে আমরা কি করছি, এককবিহীন যে একটি অংশ, সেই অংশটাকে কি করছি, একটি এককে রূপান্তরিত করার চেষ্টা করছি, যেমন এখানে AMU, যাতে এই AMU থেকে বা একক থেকে আমরা কি করতে পারি, এই 14 বা 16 এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা পরবর্তীতে গ্রামে বা অন্য কিছুতে, অন্য কোনো ভরের এককে নিয়ে যেতে পারি, যাতে আমাদের হিসেবে বা ক্যালকুলেশনের ক্ষেত্রে কি হয়, সুবিধা হয়। ওকে, বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেছে? বলো কেন আমরা AMU এখানে আনবো, কেন আমরা AMU এখানে প্রকাশ করব? তাহলে দেখো এখানে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটি হলো, কোনো মৌলের পারমাণবিক ভর একটি তুলনামূলক সংখ্যা মাত্র, কিন্তু পরমাণুর প্রকৃত ভর নির্ণয়ের জন্য বিজ্ঞানীরা পারমাণবিক ভর একক বা AMU নামে অপর একটি এককের উদ্ভাবন করেন। এবার প্রশ্ন হলো যে এই AMU জিনিসটা কি?
দেখো, আমরা ক্লাস 9-এ যে কেজির সংজ্ঞা পড়েছিলাম, সেখানে আমরা কোনো একটি নির্দিষ্ট পরিমাণ ভরকে আমরা 1 কেজি ধরে নিয়েছিলাম। ঠিক তেমনিভাবে এখানেও আমরা কি করব, এই 1 AMU এটিকেও আমরা একটি নির্দিষ্ট পরিমাণ ভরকে প্রথমে ধরে নেব। এবার এই নির্দিষ্ট পরিমাণ ভর কাকে বলবো সেটির সংজ্ঞা কিন্তু এখানে দেওয়া আছে। দেখো, এই কাকে আমরা 1 AMU বলবো সেটি কিন্তু এখানে এই সংজ্ঞাতেই বলা আছে। তাহলে আমরা AMU একক দ্বারা কি করি, কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর আমরা নির্ণয় করি। ঠিক আছে, অর্থাৎ যেটি একটি পরমাণুর যে আপেক্ষিক ভর সেটিকে আমরা নেগলেক্ট করে আমরা কি করি, তার প্রকৃত ভর নির্ণয় করি। অর্থাৎ প্রকৃত ভর আমরা কি করি, AMUর মাধ্যমে প্রকাশ করি। এবার কাকে 1 AMU বলবো, দেখো এখানে কি বলছে যে C12 আইসোটোপ, এখানে কিন্তু স্ট্যান্ডার্ড হিসেবে C12 এই আইসোটোপকেও নেওয়া হচ্ছে। এবার এর একটি পরমাণুর ভর কত, 12 ধরে নিই। তাহলে এর ভরের 1/12 অংশ যদি আমি করে দিই, 1/12 অংশ যদি করে দিই, তাহলে সেটাকে আমরা কি বলবো, 1 AMU। অর্থাৎ একটু কমন কিছু মনে পড়ছে। দেখো এই যে এই সংজ্ঞাতে, দেখো আমরা এই ক্ষেত্রে কী করেছিলাম, একটি আইসোটোপের ভরের 1/12 অংশ করেছিলাম, তাই না? ঠিক 1 এককে নিয়ে যাওয়ার জন্য। ঠিক এখানেও আমরা কি করছি, দেখো 1 AMU এ নিয়ে যাওয়ার জন্য আমরা কি করছি, কার্বনের C12 এর যে ভর, পরমাণুর যে ভর, পরমাণুর অ্যাকচুয়ালি প্রকৃত ভর অবশ্যই, সেই ভরকে আমরা কি করছি, 1/12 অংশ গুণ করে আমরা প্রথমে এককে নিয়ে যাচ্ছি, এবং সেই এককটাকেই আমরা কি বলছি, 1 AMU। সেটি হচ্ছে 1 AMU। ওকে, তাহলে দেখো এখানে যদি নাইট্রোজেনের কথা বলা হয়, তাহলে নাইট্রোজেনের যে ভর, নাইট্রোজেন অণুর যে ভর, বা এখানে ধরে নাও প্রথমে আমি পরমাণু যদি ধরি, তাহলে নাইট্রোজেনের পরমাণুর যে ভর, নাইট্রোজেন পরমাণু, তাহলে তার ভর দেখো আমরা কি করেছি, এর আগে জেনেছি যে 12 × 1/12 করে তার 14 গুণ, তার কি 14 গুণ 14। তো এইটুকু অংশের মান আবার কত, এক্ষেত্রে এমইউর ডেফিনেশন অনুসারে 1, তাই তো 1। তাহলে 1-এর সঙ্গে যদি আমি 14 গুণ করে দিই, তাহলে এখানে কত বেরোচ্ছে, 14 AMU। তাহলে নাইট্রোজেনের এখানে পরমাণুর যে প্রকৃত ভর দাঁড়াচ্ছে, সেই প্রকৃত ভর কত দাঁড়াচ্ছে, 14 AMU। আবার নাইট্রোজেনের যে আপেক্ষিক ভর আমরা পেয়েছি, আপেক্ষিক ভর বা পারমাণবিক ভর যেটা পেয়েছি, সেটি কত পেয়েছি, 14 AMU। তাহলে দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু খুবই কম, প্রায় এক। শুধুমাত্র আমরা কি করছি, দেখো এক্ষেত্রে আমরা একটি একক প্রচলিত করছি, সেই অনুপাতের এককবিহীন রাশিটিকে একটি এককের মাধ্যমে আমরা কি করছি, আবদ্ধ করছি, যাতে সেটিকে আমরা কি করতে পারি, গ্রামে বা অন্য কোনো যে একক রয়েছে সেই এককে রূপান্তরিত করতে পারি। তাহলে এখানে AMU এর সংজ্ঞাতে কি বলা হচ্ছে, C12 আইসোটোপের একটি পরমাণুর ভর তার 1/12 অংশের সমান হচ্ছে কি, 1 AMU। ওকে, 1 AMU। তাহলে এখান থেকে কিন্তু আমরা AMU এর ডেফিনেশন পেয়ে গেলাম। তাহলে যদি অক্সিজেনের ক্ষেত্রে বলা হয়, তাহলে অক্সিজেনের তোমার ভর কত হবে, অবশ্যই অক্সিজেনের ভর কত হবে, তোমার অক্সিজেন একটি পরমাণুর ভর, তাহলে হবে 16 AMU। ওকে, এবার যদি জিজ্ঞাসা করা হয়, দেখো যে এই AMU এর সঙ্গে গ্রামের রিলেশন ঠিক কী, অর্থাৎ 1 AMU সমান কত গ্রাম। এই সম্পর্কে যাওয়ার আগে আমাদের একটু গ্যাসের যে আয়তন এবং গ্যাসের আয়তনের সঙ্গে যে গ্যাসের অণু সংখ্যা, এদের কি সম্পর্ক রয়েছে এবং কিভাবে অণুর সংখ্যাটি নির্ণয় করা হয়েছিল, এই সংক্রান্ত ব্যাপারে কিন্তু আমরা একটু আলোচনা করে নেব, যাতে আমরা বুঝতে পারব যে এদের মধ্যে রিলেশন অ্যাকচুয়ালি কিভাবে এলো। দেখো বিজ্ঞানী অ্যাভোগাড্রো তার হাইপোথিসিসে বলেছিল যে নির্দিষ্ট পরিমাণ আয়তনে গ্যাসের যে অণুর সংখ্যা, সেই অণুর সংখ্যাটা কি নির্দিষ্ট, কিন্তু তিনি
এর নির্দিষ্ট মান কিন্তু বলে যেতে পারেননি। অর্থাৎ তিনি কিন্তু বলে যেতে পারেননি যে এই অণুর সংখ্যা ঠিক কত, তাই না? কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন যে আলোচনা এবং বিভিন্ন তত্ত্ব থেকে এটা নির্ণয় করার কিন্তু চেষ্টা করেছেন। এ ব্যাপারে প্রথমেই যার নাম আসে তিনি হলেন বিজ্ঞানী লসমিথ। বিজ্ঞানী লসমিথ কী করেছিলেন? তিনি কাইনেটিক থিওরির মাধ্যমে গ্যাসের যে আয়তন, সেই আয়তন সম্বন্ধে, অর্থাৎ গ্যাসের একটি অণুর যে আয়তন, সেই অণুর আয়তন সম্বন্ধে জেনেছিলেন। এবং সেই কাইনেটিক থিওরিতে দুটি গ্যাসের যে অণু, তার সংঘর্ষ তত্ত্ব থেকে এই দুটি গ্যাসের অণুর মধ্যে যে পার্থক্য অর্থাৎ দূরত্ব, সেটিও কিন্তু এখান থেকে তিনি নির্ণয় করেছিলেন। তাহলে বিজ্ঞানী লসমিথ অণুর আয়তন এবং তার সঙ্গে সঙ্গে দুটি অণুর মধ্যেকার যে দূরত্ব, এটি নির্ণয় করেছিলেন। এবার তিনি এই দুটির সাহায্যে 1 সেন্টিমিটার কিউব আয়তনে অর্থাৎ 1 সিসি আয়তনে গ্যাসের একটি অণুর সংখ্যা নির্ণয় করেছিলেন এবং সেই অণুর সংখ্যা হল 1.83 ইন্টু 10⁻18। ওকে, 1 সিসিতে, বোঝা গেল? তাহলে তিনি দেখো এই সংখ্যাটি তিনি নির্ণয় করেছিলেন এবং অ্যাভোগাড্রোকে মনে রাখার জন্য তিনি এই সংখ্যাটিকে অ্যাভোগাড্রোর নাম্বার হিসেবে প্রথমে আইডেন্টিফাই কিন্তু করেছিলেন। কিন্তু এটা এক্স্যাক্ট অ্যাকুরেট ফিগার কিন্তু আমরা পাই না। পরবর্তী সময়ে দেখো আরও কিছু আলোচনা হয় এবং আরও কিছু রিসার্চ হয়েছিল এবং সেই রিসার্চের দরুন দেখো প্রথম একদম প্রায় কাছাকাছি, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা, এখন বর্তমানে যে সংখ্যাটিকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা হিসেবে জানি, সেই অ্যাভোগাড্রো সংখ্যার কাছাকাছি সংখ্যা নির্ণয় করেছিলেন বিজ্ঞানী পেরিন এবং তিনি এর জন্য কিন্তু নোবেল পুরস্কারও পেয়েছিলেন। তো বিজ্ঞানী পেরিন এটা কিন্তু অনেক পরে, প্রায় 1926-এর দিকে, 1926-এ তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং 1909 সালে কিন্তু তিনি একটি নির্দিষ্ট আয়তনে এই অ্যাভোগাড্রো সংখ্যা কিন্তু নির্ণয় করেছিলেন এসটিপিতে। ওকে, যেটা এখনকার যে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 এর কিন্তু একদম কাছাকাছি। তাহলে দেখো এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে 1800 থেকে মোটামুটিভাবে 1900 পর্যন্ত একটি নির্দিষ্ট আয়তনে যে নির্দিষ্ট পরিমাণ অণুর সংখ্যা নির্ণয় করা হতো, সেই সংখ্যাগুলোকেই কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যা বলা হতো। অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা এখনকার মতো কিন্তু সেই নির্দিষ্ট সংখ্যা ছিল না। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ সংখ্যা যে নির্দিষ্ট আয়তনে বেরোতো, তাদের প্রত্যেকেই ছিল কি এক একটি অ্যাভোগাড্রো সংখ্যা। এবার একটি ব্যাপার রয়েছে দেখো, যে তখন কিন্তু ইলেকট্রন আবিষ্কার না হলেও 1800 শতকে কিন্তু 1800 শতক থেকে 1900 শতকের মধ্যে, অর্থাৎ 19বিংশ শতাব্দীতে কিন্তু ইলেকট্রিসিটি বা তড়িতের আবিষ্কার কিন্তু হয়েছিল। এবার তড়িতের আবিষ্কারে ফ্যারাডে তত্ত্ব থেকে 1 ফ্যারাডের আমরা একটা ধারণা পেয়েছিলাম, যেটির চার্জ প্রায় তোমার 96,500 এবং 1900 শতকের কাছাকাছিতে, অর্থাৎ প্রায় 1800 হয়তো 97 কি 96 হবে, এই টাইম পিরিয়ডে আমাদের ফার্স্ট দেখো ইলেকট্রন আবিষ্কার হয়েছিল এবং পরবর্তী সময়ে এই ইলেকট্রনের চার্জও কিন্তু নির্ণয় হয় যে একটি ইলেকট্রনের চার্জ ঠিক কত। এবার সেই ইলেকট্রনের চার্জ দিয়ে যদি আমরা এই 96,500কে ডিভাইড করি, তাহলেও কিন্তু এখানে কোন সংখ্যাটি পাওয়া যায়, এই 6.022 ইন্টু 10⁻23। তাহলে দেখো এখান থেকেও কিন্তু, অর্থাৎ
তুল্যাঙ্ক ভারের একটা কনসেপ্ট তখন ছিল, এবং তুল্যাঙ্ক ভারের কনসেপ্ট থেকে 1 ফ্যারাডে আমরা পাই, এবং 1 ফ্যারাডের সঙ্গে যদি আমি ইলেকট্রনের চার্জ দিয়ে তাকে ভাগ করি, তাহলেও কিন্তু এই যে নির্দিষ্ট একটা সংখ্যা 6.022 × 10⁻23 এই সংখ্যাটি কিন্তু পাওয়া যায়। তাহলে এইভাবে বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে মোটামুটি 1850-এর পর থেকে টিল 2000 পর্যন্ত বিভিন্নভাবে কিন্তু এই 6.022 × 10⁻23 এই সংখ্যাটিকে কিন্তু নির্ণয় করা হয়, এবং দেখা যায় যে 22.4 লিটার যে গ্যাস রয়েছে, সেই গ্যাসে 6.022 × 10⁻23 এই সংখ্যক কিন্তু পরমাণু রয়েছে যখন এটি এসটিপিতে বিলংস করছে। অর্থাৎ ফাইনালি আমরা এখান থেকে যেটি পেলাম সেটি হচ্ছে যে 22.4 লিটার গ্যাস, যে কোনো গ্যাস নিই না কেন এসটিপিতে, এর মধ্যে যে অনুসংখ্যা বিদ্যমান সেটি হচ্ছে 6.022 × 10⁻23 সংখ্যক, এবং এই সংখ্যাকে আমরা কি বলে থাকি, এখন অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। তাহলে এখান থেকে দেখো আমরা যেটা পেলাম সেটি হচ্ছে 22.4 লিটার। এই পরিমাণ গ্যাসের আয়তনে যে অনুসংখ্যা সেটি হচ্ছে 6.022 × 10⁻23। এবার আমরা কি বের করব? এবার আমরা এই 22.4 লিটার এই আয়তনের সঙ্গে অণুর যে ভর অর্থাৎ আণবিক ভর, গ্যাসের আণবিক ভর, কোনো গ্যাসের আণবিক ভর তার মধ্যে রিলেশন বের করার আমরা কিন্তু চেষ্টা করব। এবং এটা কি করে বের করব? দেখো, এটি আমরা বের করব বাষ্প ঘনত্বের যে সংজ্ঞা সেখান থেকে। দেখো, বাষ্প ঘনত্বের সংজ্ঞা থেকে ডি সমান আমরা কি লিখতে পারি? ভি আয়তন একটি গ্যাসের ভর, ডিভাইডেড বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। তো এটা কিন্তু আমরা বাষ্প ঘনত্ব বলি, তাই না? একই আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় অন্য একটি একই আয়তন গ্যাস যত গুণ ভারী তাকে আমরা কি বলি? বাষ্প ঘনত্ব। তো সেটি আমরা এখানে লিখলাম। অবশ্যই কি হতে হবে, এদের যে প্রেশার এবং টেম্পারেচার এটা কি হতে হবে, তোমার সেম হতে হবে। এর পরের লাইনে দেখো আমরা কি লিখতে পারি, যে এসটিপিতে তাহলে আমি এটা প্রেশার এবং টেম্পারেচার এবার কি করে দিলাম, নির্দিষ্ট করে দিলাম। টেম্পারেচার করে দিলাম 0 ডিগ্রি এবং প্রেশার করে দিলাম কি 1 atm। তাহলে সেটাকে আমরা কি বলছি? এসটিপি। তাহলে এসটিপিতে যদি আমরা লিখি এটি, তাহলে কি হবে? তাহলে আমরা লিখব এসটিপিতে ভি আয়তন একটি গ্যাসের ভর ডিভাইডেড বাই এসটিপিতে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। দেখো, এখানে কিন্তু এদের যে পরিমাণ অর্থাৎ আয়তন, সেই আয়তন কিন্তু কি নিয়েছি, আমি একই নিয়েছি। এবার আমরা জানি যে যদি পরিমাণ একই থাকে, ধরে নাও 200টি পেন, তার দাম 200 টাকা। এবার 200টি পেন, তার দাম 500 টাকা। তাহলে এদের দামের যে অনুপাত কত দাঁড়াচ্ছে? দেখো, অনুপাত দাঁড়াবে 200:500 সমান কত? 2:5। একই রকমভাবে 200টি পেনের জায়গায় যদি দেখো আমরা এখানে দুটি পেনের দাম বের করি, 2টি পেন, তাহলে 2টি পেনের দাম কত? এখানে বেরোবে দেখো 2 টাকা। এখানে 2টি পেনের দাম কত? দেখো 5 টাকা। তাহলে পেনের পরিমাণ যদি একই থাকে, দেখো, তাহলে কিন্তু এদের মধ্যে যে অনুপাত, সেই অনুপাতটা কিন্তু একই থাকবে। দেখো, এই 2টি পেন এখানকার 2টি পেনের সঙ্গে যদি আমি তুলনা করি, তাহলে এদের অনুপাতও কী রয়েছে? দেখো 2:5। তাহলে পরিমাণটা যদি একই রাখি, আমি
পরিমাণটা চেঞ্জ করছি, কিন্তু একইভাবে যদি একই হারে যদি চেঞ্জ করি এবং দুটোর পরিমাণ যদি একই থাকে, তাহলে কিন্তু কি হচ্ছে দেখো, এদের অনুপাত কি হবে, একই হবে। এটা আমি এর আগেও বলেছিলাম। তাই এখানে যদি ভি আয়তনের পরিবর্তে আমি যদি এখানে 1 লিটার নিয়ে নিই, দেখো এসটিপিতে 1 লিটার আয়তন, 1 লিটার আয়তন, একটি গ্যাসের ভর ডিভাইডেড বাই এসটিপিতে 1 লিটার আয়তন, হাইড্রোজেন গ্যাসের ভর, এটিও কিন্তু কি হবে, সেম হবে। তাহলে আমি ভি এর পরিবর্তে আমি কি লিখতে পারি, এখানে দুটোই যেহেতু ভিবি আছে, একই পরিমাণ আছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি, 1 লিটার 1 লিটার। এখানেও কিন্তু একই পরিমাণ নিয়েছি, আমি 1 নিয়েছি শুধুমাত্র, তাই তো? তাহলে এখান থেকে দেখো ফাইনালি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দেখো 1 লিটার এসটিপিতে একটি গ্যাসের ভর সমান ওই গ্যাসের সঙ্গে কি ডেনসিটি অর্থাৎ বাষ্প ঘনত্ব গুণ 1 লিটার এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ভর, তাই না? তাহলে এখানে আমি কি করব, 1 লিটার এসটিপিতে একটি গ্যাসের ভর বের করার জন্য আমি যে গ্যাস বের করব তার এখানে বাষ্প ঘনত্ব লিখব, এবং বাষ্প ঘনত্ব লিখে এখানে কি করব, হাইড্রোজেন গ্যাসের ভরের সঙ্গে সেটা কি করে দেব, গুণ করে দেব। গুণ করে দিলেই আমি কি পেয়ে যাব, এখানে এই এসটিপিতে যে গ্যাসের ভর, সেই গ্যাসের ভর কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে দেখো এখানে ডেনসিটি ধরে নাও, এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে ধরে নাও, এখানে তাহলে লিখবো এখানে 1 লিটার এসটিপিতে নাইট্রোজেন গ্যাসের ভর, নাইট্রোজেন গ্যাসের ভর আমরা বের করব। তাহলে এখানে কি লিখবো, নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব, আমরা জানি নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব কত তোমার 14, তাই না? নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব 14, তাহলে 14 ইন্টু, এবার 1 লিটার এসটিপিতে হাইড্রোজেন যে গ্যাসের ভর সেটি কিন্তু সহজেই নির্ণয় করা যায়, এবং সেই গ্যাসের ভর হবে তোমার 0.089 গ্রাম। তাহলে দেখো 1 লিটারে নাইট্রোজেন গ্যাসের ভর এসটিপিতে যেটি দাঁড়াচ্ছে সেটি দাঁড়াচ্ছে 14 ইন্টু 0.089 গ্রাম। এবার এই রিলেশনটা যদি আমরা উল্টো করে বলি, দেখো 14 ইন্টু 0.089 গ্রাম নাইট্রোজেন এর আয়তন 1 লিটার, তাহলে 1 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত হবে, 1 ডিভাইডেড বাই 14 ইন্টু 0.089 লিটার। এবার নাইট্রোজেনের দেখো আমরা কি করব, এখানে মিলিয়ে নাইট্রোজেনের যে আণবিক ভর আমরা নির্ণয় করেছিলাম, আণবিক ভর সংখ্যা 28, সেই 28 গ্রাম নেব, অর্থাৎ মিলিয়ে নেব। আমরা নাইট্রোজেনের আণবিক ভর নির্ণয় করেছিলাম 28 গ্রাম, এবং এখানে 28 গ্রাম নয় 28, এবং আমরা এখানে যে ভর নেব সেটি কত নেব, 28 গ্রাম, অর্থাৎ এটার সঙ্গে মিলিয়ে একই পরিমাণ নেব। এখানে কিন্তু সংখ্যাটা মিলছে, পরিমাণটা নয়। সংখ্যাটা ওখানে কি বেরিয়েছিল, নাইট্রোজেনের আণবিক ভর 28, এবং এখানে দেখো নাইট্রোজেনের যে ভর এখানে আমরা নিয়েছি সেটি কি 28 গ্রাম। তাহলে এটি যদি নিই তাহলে এর আয়তন কত হবে, 28 ডিভাইডেড বাই 14 ইন্টু 0.089, এবং এটি ক্যালকুলেশন করলে যেটি দাঁড়াবে তার মান হবে 22.4 লিটার। তাহলে এখানে দেখো খুব ফাটাফাটি একটা রিলেশন পেয়ে গেলাম, দেখো এখানে যদি আমি 28 গ্রাম নাইট্রোজেন নিই, তাহলে তার পরিমাণ দাঁড়াচ্ছে 22.4 লিটার, এবং এটা কোথা থেকে পেলাম, আমরা বাষ্প ঘনত্ব থেকে পেলাম। তাহলে এখানে দেখো আরেকটা রিলেশন আমরা লিখে দিতে পারি, 22.4 লিটারের দেখো এখানে সংখ্যা কি পেয়েছি, 6.022 ইন্টু 10⁻23। আবার নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে, ফর নাইট্রোজেন গ্যাস এর ক্ষেত্রে
28 গ্রামেও কিন্তু কি রয়েছে, এর আয়তন রয়েছে তোমার 22.4 লিটার, অবশ্যই এসটিপিতে। ঠিক আছে, তাহলে 28 গ্রাম যে নাইট্রোজেন রয়েছে তার এসটিপিতে আয়তন 22.4 লিটার, এবং এসটিপিতে 22.4 লিটার যে আয়তন, সেই আয়তনে যে পরিমাণ দেখো অণু থাকে, সেই অণুর সংখ্যা কিন্তু 6.022 × 10⁻23। এইখান থেকে দেখো একটা মজার রিলেশন আমরা পেয়ে যাই, এখান থেকে শুধুমাত্র মজা না, একটি গুরুত্বপূর্ণ রিলেশন আমরা পেয়ে যাই। গুরুত্বপূর্ণ রিলেশনটা হচ্ছে ভরের সঙ্গে, দেখো ভরের সঙ্গে আমরা কি পেয়ে যাই, একটা অণু সংখ্যার একটা রিলেশন পেয়ে যাই, যে 28 গ্রাম যদি আমি নাইট্রোজেন নিই, তাহলে 28 গ্রাম যদি আমি নাইট্রোজেন নিই, তাহলে এর মধ্যে যে অনুসংখ্যা তার পরিমাণ 6.022 × 10⁻23। দেখো আমরা কি পেয়ে গেলাম, এখানে ভরের সঙ্গে অনুসংখ্যার দেখো একটা রিলেশন আমরা পেয়ে গেলাম। এইভাবে বাষ্প ঘনত্বের সঙ্গে আমরা বের করেছি, এবং এর আগে কি করেছি, আমরা আয়তনের সঙ্গে অনুসংখ্যা বের করেছি, এবং ফাইনালি আয়তনের সঙ্গে গ্রাম এবং আয়তনের সঙ্গে অণু, এবং অ্যাট লাস্ট এই ভরের সঙ্গে আমরা কি বের করেছি, অণুর যে সংখ্যা, সেই সংখ্যার একটা সম্পর্ক কিন্তু আমরা বের করলাম। তাহলে আমরা এখান থেকে যে রিলেশন পেলাম, দেখো যে নাইট্রোজেনের আণবিক ভর 28, আবার এসটিপিতে 22.4 লিটার অণুর যে সংখ্যা, সেই অণুর সংখ্যা 6.022 × 10⁻23। এবার 22.4 লিটার আয়তন আনার জন্য আমরা বাষ্প ঘনত্বের যে ইকুয়েশন থেকে যে পরিমাণ আমরা নিয়েছি, সেটি ইচ্ছাকৃতভাবে কত নিয়েছি, দেখো 28 গ্রাম নাইট্রোজেন নিয়েছি। কারণ এখানে যদি আমি 3 গ্রাম, 4 গ্রাম, 5 গ্রাম এরকম পৃথক পৃথক গ্রাম যদি নিতাম, এইরকম টাইপের যদি কোনো পরিমাণ নিতাম, তাহলে কিন্তু এখানে 22.4 লিটার আসতো না এই নাইট্রোজেনের আয়তন। তাহলে নাইট্রোজেনের আয়তনকে 22.4 লিটার আনার জন্য দেখো এখানে আমাকে কত গ্রাম নিতে হয়েছে, 28 গ্রাম। তাহলে দেখো কোথাও না কোথাও এই 28 এবং এই 28 গ্রাম ইচ্ছাকৃতভাবে কোথাও না কোথাও এখানে কি রয়েছে, একটা রিলেশন রয়েছে, তাই না? এই যে আণবিক ভর এবং এই সংখ্যক অণু রাখার জন্য, এই 6.022 × 10⁻23 এই সংখ্যক অণু রাখার জন্য এখানে যে আয়তনের দরকার ছিল 22.4 লিটার, সেই আয়তনের জন্য আবার নাইট্রোজেনের যত গ্রাম আমাকে নিতে হয়েছে, সেটি কত গ্রাম নিতে হয়েছে, 28 গ্রাম। অর্থাৎ কোথাও না কোথাও একটা খুব সুন্দর সম্পর্ক কিন্তু এই আণবিক ভরের সঙ্গে এই 28 গ্রামের কিন্তু রয়েছে, তাই না? তাহলে এইখান থেকেই দেখো আমরা একটি নতুন যে সংজ্ঞা, সেই সংজ্ঞা কিন্তু পাই, যে সেটি হচ্ছে 1 গ্রাম মোলের সংজ্ঞা, 1 গ্রাম মোলের সংজ্ঞা। এবং সেখানে কি বলা হচ্ছে, দেখো গ্রাম কোনো মৌলিক যৌগিক পদার্থের আণবিক ভরকে, গ্রাম মোলের ক্ষেত্রে কি বলা হচ্ছে, কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভর এখানে নাইট্রোজেনের কত ছিল, দেখো 28, তাকে আমরা জাস্ট কি করছি, গ্রামে প্রকাশ করছি। কেন গ্রামে প্রকাশ করছি দেখো, সেটি আর নতুন করে বলার কিছু নেই। দেখো কারণ এখানে আমার কত দরকার, 22.4 লিটার আয়তন দরকার এসটিপিতে, এবং এখানে অনুসংখ্যা কত দরকার আমার, 6.022 × 10⁻23। তাহলে এত সংখ্যক অণুর জন্য দেখো 22.4 লিটার দরকার, আর 22.4 লিটারের জন্য কত দরকার, 28 গ্রাম নাইট্রোজেন দরকার। এটা তো আমরা বাষ্প ঘনত্বের সংজ্ঞা থেকেই পেয়ে গেছি। তাহলে এখানে বলছে দেখো যে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত হয়, অর্থাৎ আণবিক ভরকে আমরা কি করছি, ডাইরেক্ট ইচ্ছাকৃতভাবে কোথাও না কোথাও গ্রামে প্রকাশ করছি, যাতে তার আয়তন এসটিপিতে 22.4 লিটার হয়। তাহলে এটাতে গ্রামে প্রকাশ করলে যত হয়, তত পদার্থকে মৌলটির 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল, এখানে কিন্তু দেখো মোল বলতে এখানে অ্যাকচুয়ালি কিন্তু মলিকিউল, মোল অ্যাকচুয়ালি যে শব্দ থেকে আসে সেটা কিন্তু মলিকিউল শব্দ থেকে আসে, কিন্তু মোল। তাহলে সেটাকে আমরা কি বলবো, 1 গ্রাম মোল বলবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি 28 নাইট্রোজেনের যে আণবিক ভর, তাকে প্রথমে গ্রামে প্রকাশ করব 28 গ্রাম,
এবং এই 28 গ্রাম টোটালটাকে আমরা কিন্তু 28 গ্রাম অণু বা 28 গ্রাম মোল বলবো না, একে আমরা জাস্ট বলবো কি 1 গ্রাম মোল বা 1 গ্রাম অণু। তাহলে আমরা কিন্তু একটা নতুন সংজ্ঞা পেয়ে গেছি, দেখো সেটা হচ্ছে গ্রাম আণবিক সংজ্ঞা বা গ্রাম মোলের সংজ্ঞা। তাহলে গ্রাম মোল জাস্ট আর কিছুই না, আণবিক ভরটাকে যদি আমরা ডাইরেক্ট গ্রামে প্রকাশ করি, ওকে, অর্থাৎ আণবিক ভর যেটি রয়েছে, আপেক্ষিক আণবিক গুরুত্ব বা আপেক্ষিক আণবিক ভর যেটি রয়েছে, সেই সংখ্যক তত সংখ্যক আমি যদি কোনো গ্যাস নিই, দেখো এখানে আণবিক ভর নাইট্রোজেনের কত 28, এবং আমি এটাকে 28 গ্রাম নাইট্রোজেন গ্যাস আমি নেব, 28 গ্রাম নাইট্রোজেন আমি গ্যাস নেব, এর সঙ্গে মিলিয়ে সংখ্যাটা মেলাবো। তাহলে এই যে এত গ্রাম আমি নাইট্রোজেন গ্যাস নিলাম, এই এত গ্রাম নাইট্রোজেনকে আমি কি বলবো 1 গ্রাম মোল নাইট্রোজেন। আশা করি এই গ্রাম মোলের যে সংজ্ঞাটা সেটি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো এক্ষেত্রে যদি 1 গ্রাম অণু অক্সিজেন আমরা নিই, যার আয়তন হতে হবে 22.4 লিটার, তাহলে অক্সিজেনের যে আণবিক ভর, সেই আণবিক ভর 32, এবং তার সঙ্গে মিলিয়ে আমাকে অক্সিজেন কি পরিমাণ নিতে হবে, অবশ্যই 32 গ্রাম, তাই না? এখানে দেখো একটা সুন্দর সম্পর্ক রয়েছে আণবিক ভর এবং এই 22.4 লিটার পরিমাণ এসটিপিতে গ্যাসের ভরের মধ্যে। একইভাবে যদি 1 গ্রাম অণু হাইড্রোজেন আমার দরকার পড়ে 22.4 লিটার এসটিপিতে, তাহলে কি পরিমাণ হাইড্রোজেন নিতে হবে আমাকে, সেটি কোথা থেকে পাবো, হাইড্রোজেনের আণবিক ভর থেকে পাবো। হাইড্রোজেনের আণবিক ভর 2, তাহলে এখান থেকে আমি হিন্টস পাচ্ছি যে এখান থেকে যে পরিমাণ আমাকে হাইড্রোজেন নিতে হবে সেটি কত, অবশ্যই 2 গ্রাম। একই রকমভাবে যদি 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড গ্যাস আমার দরকার পড়ে, যার আয়তন হতে হবে 22.4 লিটার, 22.4 লিটার এসটিপিতে, তো এই পরিমাণ পদার্থ আমার যদি হতে হয় বা আমরা যদি চাই, তাহলে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন, এখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নিতে হবে আমাকে অবশ্যই 44 গ্রাম, কারণ কার্বন ডাই অক্সাইডের যে আণবিক ভর সেটি কিন্তু 44। তাহলে দেখো আণবিক ভরের সঙ্গে এই যে 1 গ্রাম অণু বা এই 1 গ্রাম মোলের যে একটা সম্পর্ক, সেখানে কিন্তু একটা খুব সুন্দর একটা সম্পর্ক কিন্তু বিদ্যমান। এইবার দেখো একদম সেই পুরনো প্রশ্নে আবার পুনরায় আমরা ফিরে আসি, যেখান থেকে আমরা কিন্তু এই যে আলোচনা, সেই আলোচনা কিন্তু শুরু করেছিলাম। আমরা কিন্তু এখানে কি করার চেষ্টা করেছিলাম, এই এএমইউটাকে গ্রামে প্রকাশ করার চেষ্টা করেছিলাম। অর্থাৎ আমাদের এখানে মেইন প্রশ্ন ছিল যে 1 এএমইউ ইজ ইকুয়াল টু কত গ্রাম। দেখো আমরা এখন জানি যে ধরে নাও 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কী রয়েছে, তোমার অণু রয়েছে। এবার এই অণু সংখ্যার সাহায্যে যদি আমরা এই 28 গ্রামকে যদি আমরা ভাগ করে দিই, তাহলে কি পেয়ে যাব আমরা, তাহলেই আমরা পেয়ে যাব একটি নাইট্রোজেনের যে অণু তার গ্রামে ভর, তার গ্রামে ভর। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো একটি নাইট্রোজেন অণুর ভর যদি আমি এএমইউ এককে লিখি, তাহলে এটি দাঁড়াচ্ছে তোমার 28 এএমইউ। আবার একটি নাইট্রোজেন অণুর যদি আমরা ভর গ্রামে বের করি, তাহলে দাঁড়ায় 28 গ্রাম ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে দেখো, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে দেখো, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে দেখো 4.649618 ইন্টু 10⁻23 গ্রাম। এবার 28 এএমইউ এটার পরিমাণ দাঁড়াচ্ছে তোমার এইটা 4.6496 ইন্টু 10⁻23 গ্রাম। তাহলে
1 mu সমান সমান কত দাঁড়াবে দেখো, আমরা কি করব, 28 দিয়ে ভাগ করে দেব এবং সেটি দাঁড়াচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এবার এই রিলেশনটা কি মনে রাখা কিন্তু একটু টাফ এই সংখ্যাটির জন্য। তার তুলনায় আমরা যদি উল্টো রিলেশন মনে রাখি, ধরে নাও আমি যদি মনে রাখি 1 গ্রাম সমান 6.022 ইন্টু 10⁻23 AMU, তাহলে কিন্তু এই রিলেশনটা আমাদের সহজে মনে থাকবে। তো এইভাবে আমরা কি করতে পারি, খুব সহজেই গ্রাম এবং AMU এর মধ্যে এই রিলেশনটুকু কিন্তু মনে রাখতে পারি। তাহলে দেখা যাচ্ছে দেখো, এইভাবে আমরা একটি যে অণুর ভর AMU এককে এবং একই রকমভাবে গ্রাম এককে কিন্তু নির্ণয় করতে পারি। তাহলে দেখো, এই যে সংখ্যাটি আমরা পেলাম 6.022 ইন্টু 10⁻23, এই সংখ্যাটি কিন্তু একটি খুবই ম্যাজিক সংখ্যা। এবার এই সংখ্যাকে কখনো কি বলা হয়, অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। কখনো আবার এই সংখ্যাটিকে আমরা কি বলতে পারি, মোলও বলতে পারি। এবং কখনো কখনো এই সংখ্যাটিকে আবার অ্যাভোগাড্রো কনস্ট্যান্টও বলা হয় কিন্তু। ঠিক আছে, এবার আমরা চেক করে নিই এই সংখ্যাটিকে কখন আমরা অ্যাভোগাড্রো সংখ্যা বলবো, কখন আমরা এটিকে মোল বলবো এবং কখন আমরা এটিকে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট বলবো। দেখো, প্রথমে আমরা অ্যাভোগাড্রো সংখ্যার যে সংজ্ঞা সেটিতে চলে আসি। দেখো এখানে কি বলা হয়েছে, যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের 1 গ্রাম অণুতে যত সংখ্যক অণু থাকে, অর্থাৎ আমি যদি এখানে নাইট্রোজেন নিই তাহলে তার 1 গ্রাম অণু বলতে কত, 28 গ্রাম। এই 28 গ্রামে যে সংখ্যক অণু থাকবে, কত সংখ্যক অণু থাকবে, এইটা, এবং সেই সংখ্যাটাকে আমরা কি বলবো, অ্যাভোগাড্রো সংখ্যা বলবো। এবার এই অ্যাভোগাড্রো সংখ্যাটিকে কিন্তু আমরা কখনো কখনো অ্যাভোগাড্রো যে আমরা ধ্রুবক, সেই ধ্রুবকও কিন্তু বলতে পারি। কিন্তু অবশ্যই সেক্ষেত্রে অ্যাভোগাড্রো ধ্রুবকের ক্ষেত্রে একটি পাশে অপর একটি অংশ যুক্ত হবে, সেটি হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 পার মোল। অর্থাৎ প্রতি মোলে যে অ্যাভোগাড্রো সংখ্যা, সেটিকে আমরা কি বলতে পারি, অ্যাভোগাড্রো ধ্রুবক বলতে পারি। এবার মোল কাকে বলা হবে, মোলের দেখো মূলত যেটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন সেটি হচ্ছে, দেখো কোনো পদার্থের 1 মোল বলতে বোঝায় কার্বন 12 যে আইসোটোপ রয়েছে তার আমি কি নেব, 0.012 কেজি পরিমাণ পদার্থ নেব। অর্থাৎ সোজা কথা বলতে 12 গ্রাম আমি কার্বন 12 আইসোটোপ নেব। তাহলে 12 গ্রাম কার্বন 12 যদি আইসোটোপ নিই এবং এই আইসোটোপের মধ্যে যতগুলি পরমাণু রয়েছে, পরমাণু সংখ্যা যতগুলো পরমাণু রয়েছে, সেই সংখ্যাটিকেই আমরা স্ট্যান্ডার্ড অনুসারে, এসআই পদ্ধতি অনুসারে আমরা কি বলবো, 1 মোল। এবং এটি মূলত কি পরিমাণ পদার্থ পাওয়া যায়, কি পরিমাণ সংখ্যক পরমাণু সংখ্যা পাওয়া যায়, সেটি কিন্তু অবশ্যই 6.022 ইন্টু 10⁻23। তাহলে দেখো, একে আমরা কি বলতে পারি, 1 মোল বলতে পারি। তাহলে কোনো পদার্থের মধ্যে যে, অর্থাৎ 1 মোল বলতে সেই পরিমাণ পদার্থকে বোঝায় যার মধ্যে পদার্থটির অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা বর্তমান থাকে। ওকে, তো পদার্থের উপাদান কণিকা যাই হোক না কেন, সব ক্ষেত্রেই 1 মোল পরিমাণ পদার্থের মধ্যে সমান সংখ্যক কণিকা বর্তমান, এবং এই সংখ্যা হলো 6.022 ইন্টু 10⁻23। অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 এই সংখ্যক যে কোনো পদার্থ হোক, অণু হতে পারে, তাকে আমরা কি বলবো, 1 মোল অণু। যদি পরমাণু হয় তাহলে আমরা তাকে কি বলবো, 1 মোল পরমাণু। এবং যদি তো অন্য যে কোনো ইলেকট্রন যদি হয়, তাহলে এটাকে কি বলবো আমরা, 1 মোল ইলেকট্রন। তাহলে এভাবে আমরা কি বলবো, এই সংখ্যাটিকে 1 মোল হিসেবে আমরা চিহ্নিত করি। অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 এই সংখ্যক মানেই হচ্ছে কি 1 মোল। আমাদের বাকি যে অংশ, যে সমস্ত অনেক কিছু আমাদের আলোচনা বাকি থাকলো, এবং আমরা এই সংক্রান্ত যে গাণিতিক যে অংশ, সেই গাণিতিক অংশ আমরা কিন্তু এর পরের যে ভিডিওটি রয়েছে, সেই পরের ভিডিওটি ডিটেলস আলোচনা করব এবং আরও কিছু রিলেশন আমরা সেখানে দেখে নেব। যেহেতু ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য আজকের শুধুমাত্র এইটুকু টপিকেই আমি এখানে স্টপ করছি। পরবর্তী ভিডিওতে আমরা
আরও ডিটেলসে বিভিন্ন অঙ্ক এবং এদের মধ্যে যে মোল, আণবিক ভর, পারমাণবিক ভর, অ্যাভোগাড্রো সংখ্যা, এদের মধ্যে যে একটা সুন্দর একটা সম্পর্ক রয়েছে, যেমন এখানে আমি একটু দেখাচ্ছি, এদের মধ্যে একটা সুন্দর যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্কগুলো প্রথমে আমরা আলোচনা করব। গাণিতিক যে তোমার প্রবলেমগুলো থাকবে, সেই প্রবলেমগুলো কিন্তু আমরা সলভ করব। অবশ্যই তোমরা এইটুকু অংশে যে কোনো জিনিস যদি অপরিষ্কার থাকে, অর্থাৎ বুঝতে যদি অসুবিধা থাকে, তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করো, লিঙ্ক নিচে দেওয়া হয়েছে, এবং সেখানে তোমরা সেই সমস্ত তোমাদের অসুবিধাগুলো আমাকে বলতে পারো, আর সেখান থেকে কিন্তু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী আলোচনায় তোমাদের সঙ্গে কিন্তু আবার দেখা হবে।